জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মাঝার মাহবুব। 4 উপদেষ্টাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের চিকিৎসারত ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীরা আলটিমেটাম দিয়েছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের আহতরা এই আলটিমেটাম দিয়ে এর আগে বুধবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহীদ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর স্নিগ্ধ আন্দোলনরতদের সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন। তাদের বিক্ষোভকারীরা জানান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা এবং সমাজ কল্যাণ উপদেষ্টাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে আসতে হবে। তবে কোন কোন দাবির পরিপ্রেক্ষিতে তারা রাজপথে অবস্থান করছেন তা জানাতে অস্বীকৃতি জানান বিক্ষোভকারীরা। এর আগে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং ব্রিটিশ হাইকমিশনার হাসপাতাল পরিদর্শনে এলে আহতদের বিক্ষোভের মুখে পড়েন। এরপর দুপুর 1টা থেকে হাসপাতালের সামনে সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধরা। জুলাই আগস্টের আন্দোলন এবং গণ অভ্যুত্থানে আহতরা যৌক্তিক ক্ষতিপূরণ ও যথাযথ চিকিৎসার দাবিতে অর্থোপেডিক হাসপাতালের সামনে এখনও সড়ক অবরোধ করছেন। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সানি মৃধা। স্বাস্থ্যসহ 4 উপদেষ্টাকে উপস্থিত হওয়ার আলটিমেটাম দিয়েছিলেন আহতরা। এখন তো রাত 12টা বাজে, তারা কেউ কি এসেছিলেন বা কোনো ধরনের আশ্বাস কি মিলেছে কিনা? মাঝার, আপনি জানেন যে দুপুর থেকেই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা বা বিভিন্ন হাসপাতালে যারা চিকিৎসাধীন অবস্থায় আছেন তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে। যদিও তাদের যে আলটিমেটাম তারা দিয়েছিলেন, এখন পর্যন্ত যে 4 উপদেষ্টার কথা তারা বলেছেন তারা কিন্তু এখনো কেউ আসেনি। তারা না আসা পর্যন্ত তারা একটা দাবি জানিয়েছিলেন, যদি তারা 12টার মধ্যে না আসে তারা একটা নতুন করে আলটিমেটাম দিবেন। আমরা জানি যে কিছুক্ষণ আগে, ঠিক 5 মিনিট আগে আমরা দেখতে পেরেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি এসেছিলেন। সেখানে এক প্রকার আহতদের এখানে তোপের মুখে তিনি এখন জাতীয় অর্থোপেডিক হাসপাতালের ফটকের একটু পিছন সাইডে যে হয়তো কথা বলছেন। আপনি দেখছেন যে এখনও কিন্তু তারা অবস্থান কর্মসূচি যে পালনটা করছিলেন দুপুর থেকে, তারা কিন্তু এখনও সেই অবস্থানই আছে। তাদের দাবি যে বিভিন্ন তারা প্রাথমিক চিকিৎসার পরে যে তাদের যে খোঁজ নেওয়া বা তাদের পুনর্বাসন বা তাদের উন্নত চিকিৎসার যে একটা দাবি ছিল, সেই উন্নত মানের চিকিৎসাটা তারা পায়নি। একই সাথে তাদের সরকারের পক্ষ থেকে যে 1 লাখ টাকা দেওয়ার কথা ছিল, সেই টাকাটাও অনেকে রেজিস্ট্রেশন করার পরেও সেই টাকাটাও হচ্ছে যে তারা পায়নি। তাদের দাবি ছিল যে আজকে যখন ব্রিটিশ হাইকমিশনারকে নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা তাদেরকে পরিদর্শনে এসেছিলেন, তখন হয়তো বিভিন্ন হসপিটাল তারা যেখানে আসার পরে তাদের সবাইকে দেখার সুযোগ হয়নি। তখন তাদের আহতদের তোপের মুখে পড়েন। তারা পরে অন্য একটা পুলিশের সহায়তা অন্য একটা গাড়িতে চলে যায়। এরপর থেকেই কিন্তু তারা অবস্থান করছেন। কেউ হুইল চেয়ারে আছেন, কেউ হাতে ব্যান্ডেজ নিয়ে আছেন, কেউ হচ্ছে যে শুয়ে অবস্থান নিচ্ছেন। তারা তাদের দাবি করছেন যে তাদের কথা মতো যে তারা বলছেন যে তাদের কল্যাণে আজকে তারা উপদেষ্টা হওয়ার তাদের খোঁজ নিচ্ছেন না, তাদের প্রাথমিক চিকিৎসা হওয়ার পর তাদের কেউই খোঁজ নিচ্ছে না। অথচ আসলে তারা তাদের যে দাবি, তাদের যে সরকারি যে টাকার ঘোষণা বরাদ্দ দেওয়া হয়েছিল সেটাও তারা পাননি। একই সাথে তাদের আসলে এখন যে 4 উপদেষ্টার সাথে যে তারা কি দাবিটা জানাবেন সেটা এখনো তারা পরিষ্কার করেনি। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনাদের আসলে 4 উপদেষ্টাকে আসার পর তাদেরকে কি দাবি তুলে ধরা হবে বা তাদের কাছে কি আপনাদের চাওয়া হবে, এই বিষয়ে আসলে তারা এখনো কিছু বলতে চায়নি। তারা বলেছেন যে একমাত্র তারা আসলেই তখন
এই বিষয়ে তারা কথা বলবেন। একই সাথে আমরা আমাদেরকে যেটা বলেছিলেন যে 12টার পর হয়তো এখন 12টা বেজে গেছে, হয়তো এখন বা আর কিছুক্ষণ পরেই তারা হয়তো একটা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন বা এখানে সাংবাদিক যারা আছেন তাদের সাথে কথা বলবেন এবং একই সাথে তারা জানাবেন যে তারা আসলে আগামীতে বা আগামীকাল বা পরবর্তী পদক্ষেপগুলো তারা কি নেবেন। তো আমার কাছে আসলে যেটা আমার কাছে মনে হয়েছে যে হাসনাত আব্দুল্লাহ হয়তো তাদেরকে এক প্রকার আর কি তাদের সাথে আসছিলেন তাদের সাথে কথা বলতে, কিন্তু এখানে আসার পর এর আগেও তিনি আসছিলেন। এছাড়া কিন্তু যে জুলাই ফাউন্ডেশনের যে জুলাই ফাউন্ডেশন যেখান থেকে আহতদের বরাদ্দ দেওয়া হয় বা আর্থিক সহযোগিতা করা হয়, সেই জুলাই ফাউন্ডেশনের যে আহ্বায়ক স্নিগ্ধ আসছিলেন। আসলে তারাও তাদের সাথে কোনো কথা বলেনি। তাদের দাবি ছিল যে 4 উপদেষ্টা আসার পরই তারা তাদের দাবিগুলো তুলে ধরবেন। তো মাঝার জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের জাতীয় অর্থোপেডিকের সামনে তাদের অবস্থান নিয়ে সবশেষ এই ছিল আমার কাছে। অর্থোপেডিক হাসপাতালের সামনে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে আহতরা 4 উপদেষ্টাকে উপস্থিত হওয়ার দাবিতে এখনও পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করছে। সেখান থেকে সহকর্মী সানিম রিধা জানাচ্ছিলেন বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোনো বিভাজন নেই। সরকারের ভালো কাজের পাশে থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তবে সরকারের পাশে থেকে ভুল সিদ্ধান্তের সমালোচনা করবে বলে মন্তব্য করেছেন মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 ঘন্টার অভ্যন্তরীণ মিটিং শেষে কথা বলেন তিনি। নতুন উপদেষ্টাদের নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপত্তির বিষয়ে জানান, ছাত্র জনতার সাথে আলোচনা না করে কি প্রক্রিয়ায় উপদেষ্টা নিয়োগ হলো। এ সময় তিনি আরও বলেন, 1 থেকে 1.5 মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিপ্লবের 100 দিন উপলক্ষে আন্দোলনে শহীদ এবং আহতদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে। বৈষম্য ছাত্র আন্দোলনের কোনো ধরনের মন্তব্য দেওয়ার জন্য আজকে দেখেছেন সবাই এসেছে, সবাই কথা বলছে এবং একটা বিদ্যুৎপূর্ণ আলোচনা হয়েছে, প্রায় 4 ঘন্টা আলাপ হয়েছে। গভর্নমেন্টের সাথে আমাদের তাত্ত্বিক সম্পর্ক হবে, গভর্নমেন্টের ভালো কাজগুলোতে আমরা সঙ্গ দিব এবং তারা যদি কোনো ভুল করে বা হচ্ছে কোনো ধরনের ভুল সিদ্ধান্ত যায় সেগুলোতে আমরা হচ্ছে তাদের সাথে সমালোচনা করবে এবং এই ব্যাপারে শুধরানোর জন্য আমরা তাদের পাশে থেকে তাদেরকে শুধরানোর চেষ্টা করব। নেপালের জলবিদ্যুতের সম্ভাবনা কাজে লাগাতে দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাকুতে জলবায়ু সম্মেলনের সাইডলাইনে সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের সঙ্গে সংযোগকারী বিদ্যুৎ গ্রিড না থাকায় হিমালয়ের দেশগুলোর বেশিরভাগ জলবিদ্যুৎ উৎপাদন সম্ভাবনা স্তীমিত রয়েছে। বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানকে দক্ষিণ এশিয়ার গ্রিড তৈরি করার কথা ভাবতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সহজেই নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে পারে, কারণ এটি বাংলাদেশ থেকে মাত্র 40 মাইল দূরে। নেপালের জলবিদ্যুৎ সহজলভ্যও হবে। তিনি আরও বলেন, পানি আমাদের প্রধান পরিবেশগত সমস্যা। আমাদের এমনভাবে পানি ব্যবস্থাপনা করতে হবে যাতে তা প্রকৃতিকে সমর্থন করে। এদিকে সাংবাদিকদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জলবায়ু সমস্যা হলো নিজের ঘরে আগুন লাগার মতো ঘটনা, যেখান থেকে বিশ্বের কোনো দেশই বাঁচতে পারবে না, সেটা হোক ধনী কিংবা গরিব দেশ। তাই তরুণদের বিশ্বকে আগুনের হাত থেকে বাঁচাতে নেতৃত্ব নিতে হবে। বাংলাদেশ প্যাভিলিয়নের সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জলবায়ু ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা কী হবে এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, ডোনাল্ড ট্রাম্পের প্রথমবারের ক্ষমতা দেখা হয়েছে, দ্বিতীয়বারের ক্ষমতা দেখা হয়নি। 2-3 মাস দেখার পর বোঝা যাবে কি স্বভাব চরিত্র নিয়ে আসেন ট্রাম্প। জলবায়ু সমস্যাটা হলো আমাদের ঘরে আগুন লাগার মতো। ঘরে আগুন লেগেছে, এখন ঘরে আগুন লেগেছে, এটা বড় লোকের ঘরে চলছে না গরিব লোকের ঘর, সেটা তো না, ঘর একটাই। এই পৃথিবী পড়ে গেলে সেখানে ধনী দেশও পড়বে, গরিব লোক দেশও পড়বে। তরুণদের যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি তাহলে হয়তো ভবিষ্যৎ তাড়াতাড়ি আমরা সৃষ্টি করতে পারবো। সেটা তরুণদের আমরা বিশেষ করে আকর্ষণ করছি। তারা তাদের জীবন দেখতে চায় যে হ্যাঁ, এটা সেফ একটা জীবন। ডোনাল্ড ট্রাম্প 1.0 দেখেছে, তার স্বভাব চরিত্র, তার কথাবার্তা চলেছে। আমরা ট্রাম্প 2.0 দেখি না, আসুক, তার কয়েক মাস সময় দেওয়া, আস্তে আস্তে আসুক, সে কি চরিত্র নিয়ে আসে, কি পলিসি নিয়ে আসে দেখি।
অন্তর্বর্তী সরকারের স্বল্পমেয়াদী সংস্কারের কাজ চলমান, তবে দীর্ঘমেয়াদী সংস্কার করবে নির্বাচিত সরকার বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। পিকেএসএফ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি আরও বলেন, ব্যাপক সংস্কারের মাধ্যমে পরবর্তী সরকারের জন্য একটি ফুটপ্রিন্ট করে দিতে চায় বর্তমান সরকার। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, দ্রব্যমূল্য কমানো শুধু মন্ত্রণালয়ের কাজ না, সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। লং টার্ম পলিটিক্যাল সে এখন, কিন্তু আমি ওদের বলছি পছন্দ করি না অনেক পলিটিশিয়ান, আমরা যেগুলো করছি ব্যাংক সেক্টরে আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাবো, যে অ্যাটলিস্ট এইটার উপর যে আপনি হাঁটবেন, আমাদের ফুটপ্রিন্টটা মুছে দিয়ে আবার নতুন করে হাঁটবেন, যেটা পলিটিক্যাল গভর্নমেন্টের বেশি। আগে কি করেছে সব রেখে দাও, আমরা নতুন করে শুরু করবো। ডেট ওয়েট লস, সমস্ত ইনভেস্টমেন্টগুলো নষ্ট হয়। আমরা বলেছি এক পলিটিশিয়ান বলেছেন এইতে দেখি আমরা না, আপনারা আমাদের ফুটপ্রিন্টটা অ্যাভয়েড করতে পারবেন না, কারণ আমরা যেটা করবো জনগণের ভালো জন্য, জনগণই আপনার কাছে চাপ দেবে, আমরা আমাদের কিছু করবো না, কারণ মানুষই করবো। এটা ওনারা করেছিলেন ওয়াইডেন্টি কমিশন। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, অমর একুশে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হবে। বইমেলার আয়োজন সুন্দরভাবে শেষ করতে 3 মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ করা হচ্ছে বলে জানান তিনি। সচিবালয়ে গ্রুপ থিয়েটার ফেডারেশনের নেতাদের সাথে আলোচনা শেষে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগের দুঃশাসন নিয়ে সিনেমা নাটক নির্মাণ করা হবে। জানান, ধর্ম বর্ণ নির্বিশেষে দেশীয় সংস্কৃতি তুলে ধরতে কাজ করবে তার মন্ত্রণালয়। শিল্পকলা একাডেমিতে সংঘটিত বিশৃঙ্খলার প্রতিবাদে শিল্পাঙ্গনের বিভিন্ন সংগঠনের নেয়া 15 নভেম্বরের কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা করে গ্রুপ থিয়েটার ফেডারেশন। এ বিষয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, পতিত স্বৈরাচারের বিচার বিঘ্ন করতে সংস্কৃতি অঙ্গনে বিশৃঙ্খলার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলা হবে বলেও আশা প্রকাশ করেন সংস্কৃতি উপদেষ্টা। নতুন বাংলাদেশ গড়তে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনেক কাজ করার সুযোগ আছে বলেও জানান তিনি। এবং আমাদের কিন্তু এই বিক্ষোভ, আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আমরা একটা পজিটিভ আউটকামের দিকে যাচ্ছি এবং বইমেলা আশা করা যায় যেখানে হতো সেখানেই হবে এবং সুন্দর আয়োজনে হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না। ইতিমধ্যেই 3 মন্ত্রণালয় একসঙ্গে এটা নিয়ে কাজ করছে এবং 3 মন্ত্রণালয়ের সভা হয়েছে, সামনে আরও হবে। মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের অবদানকে কেউ অস্বীকার করে না, কিন্তু তাকে জাতির পিতা বলা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সংবিধানের 15 সংশোধনী বাতিলের শুনানিতে এ কথা বলেন তিনি। বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে 5ম দিনের শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, মুক্তিযুদ্ধের চেতনা মানে এই নয় যে শত শত মানুষকে গুম করা, হত্যা করা কিংবা গায়েবী মামলা দেয়া। আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলেও আদালতের শুনানিতে তুলে ধরেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করে সংবিধানের 15 সংশোধনী বাতিলের রুলের শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন অ্যাটর্নি জেনারেল। এর আগে বিএনপি, জামায়াত ও সুশাসনের জন্য নাগরিক সুজনের আইনজীবী শুনানি করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওনার অবদান অনস্বীকার্য। রাজনৈতিক নেতৃত্ব হিসাবে উনি অনেক উপরের মানুষ, কিন্তু একজন ব্যক্তি সব কিছু করেছেন, একজন ব্যক্তি সব কিছু। দিস ইজ নট দ্য কনসেপ্ট অফ আওয়ার প্রিএম্বল অফ দি কনস্টিটিউশন। উত্তরা পশ্চিম থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুল শহীদ ও সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেনের 3 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া উত্তরা পূর্ব থানায় হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের 5 দিন ও একই থানার আরেকটি হত্যা মামলায় অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদির 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, একই থানায় পৃথক 3টি হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও ঢাকা উত্তরের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুকে গ্রেপ্তার দেখানো হয়। সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে গ্রেপ্তার ও রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাদেরকে এই আদেশ দেন আদালত। আজ
আজকে মোহাম্মদপুর 23-24 একটি মামলায় সাবেক অবৈধ মন্ত্রী হাসানুল্লাহ কিনু এবং মোহাম্মদপুরের 3টি হত্যা মামলায় সাবেক অবৈধ এমপি সাদেক খান, সলিমুল্লাহ সলু, তাদেরকে এই 4টি মামলায় আজকে গ্রেপ্তার দেখানোর জন্য বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা দরখাস্ত দাখিল করেন এবং তার দরখাস্ত মোতাবেক তাদেরকে এই মামলাগুলোতে গ্রেপ্তার দেখানো হয়। এই আসামিরা উপরোক্ত ঘটনার সাথে কোনো সম্পৃক্ত না এবং জড়িত না। এই মামলাগুলি যে সম্পৃক্ত করা হচ্ছে যা মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন এবং সংবিধানের লঙ্ঘন এবং শুধু সাবেক সরকারের মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, মেয়র ছিলাম, সেই কারণেই আমাদেরকে এই মামলায় সম্পৃক্ত করা হচ্ছে। বিএনপির ভাবনা আগামী নির্বাচন নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে নয়। উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্তব্য করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনাকে ফ্যাসিবাদের প্রধান নেতা আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি ভারতে আশ্রয় নেয়ায় দেশটি নানাভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। আওয়ামী লীগ নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথা নেই জানিয়ে মহাসচিব বলেন, উপদেষ্টা নিয়োগের বিষয়ে সরকারকে আরও সতর্ক হওয়া উচিত। এ সরকার ব্যর্থ হলে বিপ্লব বিফলে যাবে বলেও মন্তব্য করেন তিনি। জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দলের সংখ্যানুপাতিক হারে নির্বাচনের প্রস্তাব নাকচ করে দেন তিনি। ঠিক আছে, আইডেন্টিটি থাকতে হবে। আমাদের আওয়ামী লীগের আগামী নির্বাচন নিয়ে কোনো চিন্তা নাই, আমাদের চিন্তা হচ্ছে আগামী নির্বাচন নিয়ে। সেটাই আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই, কারণ বর্তমান যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি। তাদের প্রধান যে দায়িত্ব সেটা আমরা বারবার করে বলছি যে তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি যে খুব বেশি প্রয়োজন নাই। সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে। এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। বিতর্কিতরা প্রশাসনে যাবে আর আওয়ামীরা মন্ত্রণালয় পরিচালনা করবে, তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বলেন, বিতর্কিত ব্যক্তিদের কবলে পড়ে নির্বাচন যেন বিলম্বিত না হয়। বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবনে ওলামা দল ঢাকা মহানগর উত্তরের পরিচিত সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, যতক্ষণ নির্বাচন না হবে ততক্ষণে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিবে বিএনপি। নির্বাচন ব্যতীত অন্য পথে আগালে জনগণ তা প্রত্যাখ্যান করবে। বিষাক্ত আওয়ামী লীগের ষড়যন্ত্র প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে নস্যাৎ করার ষড়যন্ত্র করা হচ্ছে। সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপির এই নেতা। সংস্কারও চলবে, নির্বাচনের রোড ম্যাপও চলবে। নির্বাচন তো দিতেই হবে। সংস্কার করেন, এমন সংস্কার হাতে নেবেন না যেটা জনপ্রতিনিধিরা করবে, সেমন সংস্কারে হাত দেওয়া উচিত হবে না। তাই নির্বাচন চাই, নির্বাচনের দিনক্ষণ চাই, নির্বাচনের প্রস্তুতি চাই, নির্বাচন কমিশন গঠন চাই, সংস্কারও চাই, নির্বাচনও চাই, কিন্তু বিতর্কিত ব্যক্তিদের ষড়যন্ত্রের কবলে পড়ে আবার যেন নির্বাচন বিলম্বিত না হয়। বিএনপি সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সংস্কারের নামে সময় ক্ষেপণ করলে গণতন্ত্র বিপন্ন হবে বলে সতর্ক করেন তিনি। বুধবার দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক স্বেচ্ছাসেবক নেতা কামরুজ্জামান জাপান স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে এই মন্তব্য করেন বিএনপির এই নেতা। সম্প্রীতির বিষয়টা বিএনপি সবসময় শো করেছে। শেখ মুজিবুর রহমানের কবরে জিয়ারত করেছেন না, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিয়ারত করেছেন, দেশটা তারেক রহমান জিয়ারত করেছেন। এইটা বিএনপির উদারতা। সংস্কারের নামে যদি সময় ক্ষেপণ করা হয়, অবাধ সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্রে ফেরার যে ব্যাপারটি সেটা যদি অনিশ্চিত হয়, তাহলে গণতন্ত্র কিন্তু বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক।
রাজধানীর পুরান ঢাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার সকালে চকবাজারের কামালবাগ এলাকায় যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে এই অভিযান শুরু হয়। এ সময় একটি কারখানা সিলগালা করা হয় এবং বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়। এছাড়াও বিচ্ছিন্ন করা হয় কারখানাটির বিদ্যুৎ সংযোগ। দিনভর অভিযান পরিচালনার কথা থাকলেও এক পর্যায়ে স্থানীয় শ্রমিকদের তোপের মুখে তা বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। কারখানাগুলো যেহেতু অবৈধ, এদের কোনো ছাড়পত্র নাই, কোনো কিছু নাই, আমাদের দৃষ্টিতে এটা অবৈধ কারখানা এবং আমরা তাদেরকে ব্যাপকভাবে এর আগেও সচেতন করেছি। 1 নভেম্বর থেকে নিষিদ্ধ, 30 নভেম্বর পর্যন্ত আমরা এসে তাদেরকে বুঝিয়ে গেছি। তো 1 নভেম্বর থেকে তারা এই উৎপাদন প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে তারা আমাদের মুভমেন্ট জানতে পেরে কিন্তু তালা লাগিয়ে চলে গিয়েছে। তো আমরা আজকে যে মালামালগুলো আমাদেরকে নিয়ে যাওয়া সম্ভব সেগুলো আমরা নিয়ে যাচ্ছি এবং পাশাপাশি আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে যাচ্ছি যাতে পরবর্তীতে কার্যক্রম চালাতে না পারে। সাভারে বিএনপি নেতা মুরাদ হোসেনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার তেঁতুলঝড়া এলাকায় মিছিল বের করে এলাকাবাসী, এতে দলীয় নেতাকর্মী সহ স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এ সময় বিএনপি নেতা মুরাদ হোসেনের উপর হামলার বিচার দাবি করেন তারা। সোমবার মধ্যরাতে চান্দুলিয়া এলাকায় ইউনিয়ন বিএনপির সহসভাপতি মুরাদ হোসেনকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। এ ঘটনায় একই এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের 8 জনের বিরুদ্ধে সাভার থানায় অভিযোগ করেন ভুক্তভোগী। সাভারে তুরাগ নদীর জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ 2টি ইট ভাটা ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি কারখানাকে 5 লাখ টাকা জরিমানা করা হয়। বুধবার সকালে সাভারের ভাকুরতা এলাকায় টোটালিয়া পাড়ায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমির নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় নদীর জায়গা দখল করে গড়ে ওঠা মিসার্স তাহা ব্রিক্স এবং ঢাকা ব্রিক্স নামে 2টি ইট ভাটা ভেঙে দেওয়া হয়। অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে ইটের ভাটা পরিচালনা করে আসছিল। বেশ কয়েকবার তাদের সতর্ক করা হলেও কার্যক্রম চালিয়ে যাচ্ছিল বলে জানায় পরিবেশ অধিদপ্তর। একইভাবে আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করায় অপর একটি ইটভাটাকে 5 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে একটি পোশাক কারখানার শ্রমিকরা। পুলিশ কর্মকর্তা জানান, মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে বেতন পরিশোধের চেষ্টা করা হচ্ছে। টঙ্গীতে ভাড়াটেক্স ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা জানান, গত মাসের বেতন পরিশোধ না করেই বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বাধ্য হয়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধে নামেন। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে অন্তত 10 কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের আশ্বাসে প্রায় 1.5 ঘন্টা পর মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়ে কারখানার সামনে অবস্থান নেন শ্রমিকরা। বিগত 50 বছরে তরুণ প্রজন্ম যা চেয়েছে সেটার উপর গুরুত্ব দেওয়ার কারণেই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেমিনারে এই মন্তব্য করেন তিনি। জেন্ডার সমতা অর্জন ও নারীদের ক্ষমতায়ন ত্বরান্বিত করতে এবং বিপিএফএ এর কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ইউএন উইমেন যৌথ আয়োজনে এই সেমিনার আয়োজন করা হয়। দেশে নারী অধিকার বাস্তবায়নে বিভিন্ন সংস্থা ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রায় 100 নারী এতে অংশ নেন। এই সমাজ 50 বছর ধরে বাচ্চারা কি চায় সেটার উপরে গুরুত্ব দেয়নি বলেই কিন্তু জুলাই বিপ্লব হয়েছে। এটা মাথায় রাখতে হবে। জুলাই বিপ্লব ঘটেছে কারণ আমরা কান পেতে তাদের কথা শুনিনি। কিন্তু আগামী দিনটা তো ওদের, আমার তো না। ও যেখানে যেতে পারবে আমি তো সেখানে যেতে পারবো না। তাহলে আমার দায়িত্বটা হচ্ছে, আমি মনে করি ওকে এইভাবে তৈরি করে দেওয়া যেন ও যখন সেই জায়গাটায় যাবে সে যেন খুব প্রস্তুত হয়ে যেতে পারে।
দেশের সবাইকে পরিবেশের কথা বলতে হবে। কৃষি, শিশু কিশোর কিংবা পরিবেশ যে যা নিয়ে কাজ করুক, সবাই দেশের জন্য অবদান রাখার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার দুপুরে রাজধানীর এক হোটেলে বাংলাদেশ আমেরিকা মৈত্রী প্রকল্পের প্রথম অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি এনজিও প্রতিনিধিদের সমস্যা কথা তুলে ধরে বলেন, এনজিওর কাজের ক্ষেত্রে সরকারি পর্যায়ে অনেক প্রতিবন্ধকতা আছে। এনজিওর কাজের ক্ষেত্রে রেজিস্ট্রেশন লাগে, কিন্তু লোকাল লেভেলে যারা কাজ করেন তাদের যদি প্রমোট না করতে দেন তাহলে রেজিস্ট্রেশনের বেড়াজালে আটকে পড়বে দেশের এনজিওগুলো। এছাড়াও আইনের বেড়াজালে পড়ে এনজিও কর্মীরা স্বাধীনভাবে কথা বলতে পারছে না বলে মন্তব্য করেন তিনি। আমরা এগ্রিকালচার নিয়ে কাজ করি, চাইল্ড রাইট নিয়ে কাজ করি, এডুকেশন নিয়ে কাজ করি, হেলথ নিয়ে কাজ করি, যেটা নিয়েই কাজ করি না কেন, আমার মনে হয় যে এনজিও সেক্টরকে এখন একটু দাঁড়াতে হবে। রেজিস্টার্ড এনজিওরা দায়িত্ব নিয়ে যদি লোকাল লেভেলে যারা কাজ করে, ভলান্টারিজম প্রমোট করে, ক্রিয়েটিভিটি প্রমোট করে, তাদেরকে সাপোর্ট করতে না দেন, তাহলে রেজিস্ট্রেশনের বেড়াজালে কিন্তু আমরা সকলে আটকে যাব। শুরু হলো অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম। বুধবার সকালে তেজগাঁও বাজার মৌজার অংশ উদ্বোধনের মাধ্যমে এই কার্যক্রম শুরু করেন ভূমি উপদেষ্টা AKM হাসান আরিফ। স্থানীয় মৌজার কয়েকজন জমির মালিক উপদেষ্টার সামনে অনলাইনে কর জমা দেন। পরে উপদেষ্টা বলেন, সব নাগরিকের নিরবচ্ছিন্ন ও আধুনিক সেবা নিশ্চিত করাই এই কার্যক্রমের উদ্দেশ্য। অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, কর দিতে যেন সমস্যা না হয় সেজন্য একটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। বক্তারা বলেন, এই সেবার মাধ্যমে সব মালিকরাই জমির কর অনলাইনে দিতে পারবে। ঢাকা শহরের বুকে বসে যেটা শহর এবং রাজধানী, সেখানেও যদি এই অবস্থা হয় তাহলে বোঝা যাচ্ছে যে এখানে একটা গ্যাপ আছে, যে ট্যাক্স পেয়ার এবং ট্যাক্স কালেক্টরের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আমার মনে হয় যে আমরা মন্ত্রণালয় থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া যেতে পারে। বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে সেটা সরকারের সিদ্ধান্ত। বুধবার সকালে ঢাকা সেনানিবাসে ইন-8 টু সিভিল পাওয়ারের আওতায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন সেনা সদরের কর্নেল স্টাফ ইন্তেখাব হায়দার। মানবাধিকার লঙ্ঘন বা বিচার বহির্ভূত হত্যা প্রতিরোধ করার ব্যাপারে সেনাবাহিনী সচেতন বলেও জানান এই কর্মকর্তা। আরও বলেন, সেনাবাহিনী বিচার বহির্ভূত হত্যা সংঘটিত হতে দেবে না, সর্বোচ্চ চেষ্টা থাকবে প্রতিরোধ করার। সেনাবাহিনী এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা সকলকে সম্পৃক্ত করে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা আশা করছি ভবিষ্যতে সিচুয়েশন আরও ভালো হবে। কতদিন থাকবো এটা সরকারের সিদ্ধান্ত, বিকজ সেনাবাহিনী ডিপ্লয় হয়েছে সরকারের সিদ্ধান্তে। সো সরকারই এটা নির্ধারণ করবেন যে সেনাবাহিনীকে কতদিন মোতায়েন থাকা প্রয়োজন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের বিনামূল্যে পুনর্বাসন সেবা দিচ্ছে BSMMU ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ। পুনর্বাসন ছাড়াও প্রতিষ্ঠানটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত 182 জন রোগীকে চিকিৎসা সেবা দিয়েছে। আন্তর্জাতিক শারীরিক পুনর্বাসন চিকিৎসা দিবস উপলক্ষে সকালে শোভাযাত্রা আয়োজন করে BSMMU এর ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ। পরে শহীদ ডক্টর মিল্টন হলে সেমিনার অনুষ্ঠিত হয়। সময় বক্তারা বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে পুনর্বাসন না হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হয়ে যায়। এই 24 সালের যারা ইনজুর্ড পেশেন্ট, যাদের রিহ্যাবিলিটেশন দরকার, সেই রিহ্যাবিলিটেশন করার জন্য, তাদেরকে পুনর্বাসন করার জন্য 2টা ফ্লোর ডেডিকেটেড করা হয়েছে। এবং এই ডেডিকেশনের মাধ্যমে আমার মনে হয় আমরা যারা যে সমস্ত ইনজুর্ড পেশেন্ট আমাদের কাছে আসবে, আমরা হেল্প করে বলতে পারি যে আশা করি যে তাদেরকে আমরা পূর্ণভাবে রিহ্যাবিলিট করে তাদের কর্মে, এবং যে সমস্ত স্টুডেন্টরা ইনজুর্ড হয়েছে তাদেরকে আমরা অবশ্যই তাদের বিশ্ববিদ্যালয়ে আবার ফেরত পাঠাতে পারবো। এখন 4 দিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরে।
বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। শেরপুরের নকলায় সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নারী শিশুসহ 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। পুলিশ জানায় বুধবার দুপুরে শেরপুর ঢাকা মহাসড়কের পাইসকা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শেরপুরগামী পিকআপের সাথে ময়মনসিংহগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলেই মারা যান 2 জন। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যাওয়ার পথে আরও 2 জন মারা যায়। এই ঘটনায় আহত 3 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ স্বজনের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। কক্সবাজারের টেকনাফ থেকে রড সিমেন্ট নিয়ে সেন্ট মার্টিনের পথে 2টি ট্রলার সহ 6 জন মাঝি মিয়ানমারের জলসীমায় ডুবোচরে আটকা পড়েছে। তবে বোট মালিকদের দাবি, নাফ নদীর মোহনা থেকে তাদের ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। বিজিবি জানায়, কক্সবাজারের টেকনাফ থেকে রড সিমেন্ট নিয়ে সেন্ট মার্টিনের দিকে যাচ্ছিল এসবি রাসেল ও এসবি ফারুন নামের রড সিমেন্ট বোঝাই 2টি ট্রলার। মঙ্গলবার দুপুরে নাফ নদীতে মিয়ানমারের অভ্যন্তরে জলসীমা আটকা পড়ে। বিষয়টি জানার পর বিজিবির পক্ষ থেকে আরাকান আর্মির সাথে যোগাযোগ করা হয়েছে। মিয়ানমারে নির্মাণ সামগ্রী পাচার করতে গিয়ে ট্রলারগুলো আটকা পড়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। বগুড়ার হিমাগারগুলোতে কমেছে আলুর মজুত। পাইকারি পর্যায়ে বেড়েছে সব ধরনের আলুর দাম, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। সপ্তাহের ব্যবধানে খুচরা পর্যায়ে কেজি প্রতি আলুর দাম বেড়েছে 10 টাকা। জাত ভেদে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। হিমাগারগুলোতে মজুত করা আলুর আর মাত্র 10 ভাগ অবশিষ্ট রয়েছে। কৃষক ও হিমাগার বলছে, পর্যায়ে 3 লাখ টনের বেশি আলু মজুত করা হয়েছিল। বাজারে নতুন আলু না আসায় বেড়েছে সব ধরনের আলুর দাম। হিমাগার থেকে আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি 60 থেকে 62 টাকায়। আলু রোপণের মৌসুমে কৃষক বীজ আলু কিনেছেন 80 থেকে 100 টাকা কেজি দরে। মৌসুমের শুরুতে এই বীজ আলু কৃষক পর্যায়ে বিক্রি হয়েছে প্রতি কেজি 20 থেকে 25 টাকায়। বীজ আলুর দাম বাড়ায় আশাবাদ ও আবাদ উৎপাদন কমার আশঙ্কা সংশ্লিষ্টদের। রাজধানীতে বেইজিং +30 এজেন্ডা ভিত্তিক নারী বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে তরুণদের কাছে নারীর ক্ষমতায়নের বিষয়টি কতটুকু গুরুত্ব পাচ্ছে এবং আসন্ন বেইজিং ডিক্লারেশন নামক সার্বিক নারী উন্নয়ন পরিকল্পনার 30 বছর পূর্তিতে সামনে রেখে বাংলাদেশ কতখানি এগিয়েছে সেটিও উঠে আসে আলোচনায়। দেশে নারী ভোটারের সংখ্যা বেশি হলেও রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণে তারা পিছিয়ে আছে। পলিটিক্যাল অ্যাকশন কমিটির গঠনের মাধ্যমে নিজেদের দাবি দেওয়া আদায়ে সচেষ্ট হতে পারলে নারীর সম অধিকার দ্রুত নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন বক্তারা। To articulate their vision, so voice, agency, leadership is important, and especially for যার ইচ্ছে দেশ চালান, কিন্তু নারীদের এই সার্টেন জিনিসগুলো, এই বাজেট অ্যালোকেশন আমাদের চাই, এই ইমপ্লিমেন্টেশনগুলো আমাদের চাই, এই সার্ভিসেসগুলো আমাদের চাই। আপনাকে এম্পাওয়ারমেন্টের সুযোগ গভর্নমেন্ট দিবে, ফ্যামিলি দিবে, এম্পাওয়ারমেন্টের সুযোগ, বাট আপনাকে নিজেকে, আমাদের প্রত্যেককে, আমাকেই এম্পাওয়ার্ড হতে হবে। তরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো দ্য কেজ। এই প্রতিযোগিতার মাধ্যমে উদীয়মান শিল্পীরা একটি জাতীয় মঞ্চ পাবে, যেখানে তাদের স্কিল, প্যাশন ও ট্যালেন্ট প্রদর্শনের সুযোগ থাকবে। আয়োজকরা বলছেন, এটি কেবলমাত্র একটি প্রতিযোগিতাই নয়, বরং এটি এমন একটি প্ল্যাটফর্ম যা শিল্পীদের বিকাশে ব্যাপক সাহায্য করবে এবং সেখানে শিল্পীরা তাদের পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করতে পারবে। এর বিচারক প্যানেলে থাকবেন অ্যাভয়েড রাফ ব্যান্ডের ভোকালিস্ট রাইফাল হাসান রাফা, ওয়ারফেজ ব্যান্ডের ভোকালিস্ট পলাশ নূর সহ আরও শিল্পীরা। আগামী শুক্রবার ময়মনসিংহে 25 কিলোমিটার ও 7.5 কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হবে। ময়মনসিংহ ট্রায়াথলেস এর আয়োজনে ভোর 5:30টায় নগরীর জয়নুল পার্ক থেকে ম্যারাথন শুরু হয়ে সুতিয়াখালী হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে শেষ হবে।
বুধবার বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ময়মনসিংহ ট্রায়াথলেটসের পরিচালক খায়রুল আলম তুহিন। তিনি জানান, এই ম্যারাথনে 18 বছরের বেশি বয়সীরা 25 কিলোমিটার এবং 12 বছরের বেশি বয়সীরা 7.5 কিলোমিটার সেগমেন্টে অংশ নিতে পারবেন। এ পর্যন্ত 400 বেশি অ্যাথলেট ম্যারাথনে অংশ নিতে রেজিস্ট্রেশন করেছেন। পাশাপাশি দেশের নামকরা অ্যাথলেটরাও অংশ নেবেন এই ম্যারাথনে। ম্যারাথন ঘিরে বৃহস্পতিবার বিকেলে জয়নুল পার্কের স্কেটিং চত্বরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সন্ধ্যায় বাউল গানের আসর অনুষ্ঠিত হবে। ম্যারাথনটির মিডিয়া পার্টনার এখন টিভি। 15 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ময়মনসিংহ 25 ইভেন্টে দুটো ক্যাটাগরি আছে। ভারতের ভিসা দেওয়া বন্ধ থাকায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে কমছে যাত্রী পারাপার। বর্তমানে প্রতিদিন 300-400 যাত্রী পারাপার হচ্ছে বন্দর দিয়ে, যা স্বাভাবিকের তুলনায় অর্ধেক। ফলে যাত্রীদের ভ্রমণ কর বাবদ সরকারের রাজস্ব আদায় কমছে। স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দর দিয়ে পণ্য আমদানি অনিয়মিত হওয়ায় রাজস্ব আয়ের প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে যাত্রী পারাপার। প্রত্যেক যাত্রীকে ভারত ভ্রমণের জন্য 1000 টাকা ভ্রমণ কর দিতে হয়। 2023-24 অর্থ বছরে বন্দরে ভ্রমণ কর আদায় হয়েছে প্রায় 14 কোটি টাকা। স্বাভাবিক সময়ে প্রতিদিন 600 থেকে 700 যাত্রী আখাউড়া স্থলবন্দর ব্যবহার করেন। গত আগস্ট থেকে ভারতের ট্যুরিস্ট ও বিজনেস ভিসা বন্ধ থাকায় যাত্রী পারাপার কমেছে। এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক। চলতি বছর বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ পৌঁছাতে পারে ইতিহাসের সর্বোচ্চে। আজারবাইজানে চলমান COP29 জলবায়ু সম্মেলনে দ্য গ্লোবাল কার্বন বাজেটের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। 2024 সালে বৈশ্বিক কার্বন নিঃসরণ ছড়াতে পারে 41 বিলিয়ন টন, যা গেল বছরের চেয়ে 1 বিলিয়ন টনের বেশি। কার্বন ডাই অক্সাইড নিঃসরণের 80%ই তেল, গ্যাস ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানি থেকে সৃষ্ট। বাদ বাকি নিঃসরণের জন্য দায়ী বন উজাড় ও দাবানল। জীবাশ্ম জ্বালানির ব্যবহার না কমাতে পারলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ঘন ঘন দেখা যাবে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। উন্নয়নশীল রাষ্ট্র ও ক্রমবর্ধমান অর্থনীতি বিবেচনায় নিয়ে জলবায়ু নীতিতে ভারসাম্য আনা প্রয়োজন বলে মনে করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এছাড়া জীবাশ্ম জ্বালানির ব্যবহার রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির ব্যবহার ও নবায়নযোগ্য জ্বালানির সংমিশ্রণ আনার বিষয়ে গুরুত্ব দেন তিনি। জাতিসংঘ জলবায়ু সম্মেলনের তৃতীয় দিনে কার্বন নিঃসরণের মাত্রা কমানোর আহ্বান জানিয়ে ইতালির রাষ্ট্রপ্রধান আরও বলেন, জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় আফ্রিকার দেশগুলোতে 4 বিলিয়ন ইউরো বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া গ্রিন ক্লাইমেট বা লস অ্যান্ড ড্যামেজের মতো তহবিলের অর্থ সহায়তা বাড়াতে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান জর্জিয়া মেলোনি। এদিকে কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়া অনুন্নত পিছিয়ে জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সহায়তা সংস্থা ও জোটের সহযোগিতা চেয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট শিনা আনসারি। এছাড়া জলবায়ু রক্ষায় উন্নত রাষ্ট্রগুলোকে এই খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দিচ্ছে চীন। আর সাম্প্রতিক বন্যার উদাহরণ দিয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবেলা ও মহামারী প্রতিরোধে আগাম প্রস্তুতি ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগ বাড়ানোর সংস্কৃতি চালু করতে হবে। Contribuir a la muerte de más de 220 de mis যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে হোয়াইট হাউসে প্রথমবারের মতো সাক্ষাৎ করলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দীর্ঘ ঐতিহ্যের অংশ হিসেবে বুধবার স্থানীয় সময় সকালে ঐতিহ্যবাহী ওভাল অফিসে বৈঠক শুরু করেন তারা। শুরুতেই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন ও স্বাগত জানান জো বাইডেন। হোয়াইট হাউসে শান্তিপূর্ণ পালাবদল প্রক্রিয়ার প্রতিশ্রুতিও দেন বিদায়ী প্রেসিডেন্ট। এ সময় প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানান
47তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও দুই নেতার মধ্যে মার্কিন পররাষ্ট্রনীতি বিষয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলেই হোয়াইট হাউস ত্যাগ করেছেন ট্রাম্প। এর আগে ফ্লোরিডা থেকে ব্যক্তিগত বিমানে ওয়াশিংটনে পৌঁছে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান নেতাদের সঙ্গে বিজয় উদযাপন করেন তিনি। President of the United States, Donald J. Trump. বাইডেন প্রশাসন ইউক্রেনকে সামরিক ও কূটনৈতিক সহায়তায় আরও জোরালো করবে প্রতিশ্রুতি দিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বুধবার ব্রাসেলসের ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকের শেষে ব্লিংকেন একথা জানান। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পূর্ব পর্যন্ত এই সমর্থন জারি থাকবে আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এই সময়ের মধ্যে ন্যাটো জোটকেও আরও শক্তিশালী করারও উদ্যোগ নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। এমনকি বাইডেনের প্রশাসনের 4 বছরের অর্জনকে ধরে রাখতে শেষ সময়ের প্রতিটি দিনের যথাযথ ব্যবহার করা হবে বলেও জানান ব্লিংকেন। দলের অগোছালো খেলা এবং দক্ষ স্ট্রাইকারের অভাবকেই ঘরের মাঠে মালদ্বীপের সাথে ম্যাচ হারার কারণ হিসেবে উল্লেখ করলেন বাফুফের কার্যনির্বাহী সদস্য সাইদ হাসান কানন। বললেন, ঘরোয়া লিগে বিদেশি স্ট্রাইকারের উপর নির্ভরতা কমাতে হবে। ফিনিশিংয়ের আমাদের যে সমস্যা, এই সমস্যা দূর করতে হলে বিদেশি প্লেয়ার কমাই দিতে হবে। টিমের ভিতরে যে কম্বিনেশনের যে একটা ব্যাপার আছে, যে একসাথে সমন্বয়ের ব্যাপার, এই সময় একটু আমরা অভাব ফিল করেছি। টিমের যে আন্ডারস্ট্যান্ডিং, সেট পজিশনাল প্লে, এগুলো কিন্তু ব্যর্থ পেয়েছি। আমি মনে করি যে আসলে অনেক দিন তো হয়েছে, ওই কোচরা আমরা দেখলাম, এই কোচকে এটা নিয়ে আমরা বোর্ডে কথা বলবো। ওর সময় শেষ হয়ে গেছে ডিসেম্বর মাসে, আমরা এটা নিয়ে কথা বলবো। আর একটু উন্নত মানের ফুটবল আমরা চাই। দীর্ঘ বিরতির পর আসন্ন জাতীয় ক্রিকেট লিগের টি-20 ফরম্যাট দিয়ে 22 গজে ফিরছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এনসিএল খেলতে এরই মধ্যে বিসিবিকে নিজের ইচ্ছার কথাও জানিয়েছেন এই ওপেনার। বুধবার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি নির্বাচক হান্নান সরকার। তামিম এনসিএল টি-20টা খেলবে, এটা মোটামুটি একটা তার ইচ্ছা পোষণ করেছে এবং সেই জায়গাটায় তার খেলাটা মোটামুটি কনফার্ম আপনি ধরে নিতে পারেন। ফিটনেস টেস্ট সবাইকে দিতে হবে, এটা আমাদের একদম বেসিক একটা ক্রাইটেরিয়া, যেটা হলো ফিটনেস টেস্টে অ্যাটেন্ড করবে, তারপরে তার একটা টার্গেট থাকে, সেই টার্গেটটা রিচ করতে হবে। কিছু সিনিয়র প্লেয়ারের ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের ফিটনেস টেস্টে আমাদের যে মানে ফার্স্ট টার্গেট যেটাকে রিচ করতে হবে, সেটা রিচ না করেও 2 জন প্লেয়ারকে আমরা সুযোগ দিয়েছি যারা সিনিয়র প্লেয়ার, তাদের ক্ষেত্রে সেরকমটা হয়েছে, যারা ন্যাশনাল লিগ এখনও খেলছে। সো তামিমকেও নিশ্চয়ই সেই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আসতে হবে ফিটনেস। টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ইমরুল কায়েস। সর্বশেষ টেস্ট খেলেছিলেন 2019 সালে ভারতের বিপক্ষে। সেই গোলাপি বলের টেস্ট ম্যাচের পর আর কোনো ম্যাচেই সুযোগ পাননি টাইগার ক্রিকেটার। টেস্টে 39 ম্যাচ খেলে 29 ইনিংসে 24.28 গড়ে করেছেন 1797 রান। সেঞ্চুরি আছে 3টি, অর্ধশত 4টি। হঠাৎ আলোচনায় থাকলেও দলে ডাক পাননি আর। অনেকটা আক্ষেপ থেকেই নিজের ফেসবুক পেজ থেকে অবসরের ঘোষণা দেন এই বামহাতি ওপেনিং ব্যাটার। ভিডিও বার্তায় তিনি বলেন, 17 বছরের ক্যারিয়ারে এটি তার কঠিনতম মুহূর্ত। পরিবারের সাথে আলোচনা করেই নিয়েছেন চূড়ান্ত সিদ্ধান্ত। মাত্র 22 বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন ইকুয়েডর জাতীয় দলের ফুটবলার মার্কো অ্যানগুলো। সড়ক দুর্ঘটনায় শিকার হয়ে 1 মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এই মিডফিল্ডার। তার মৃত্যুতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। 2022 সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় আনগুলোর। জাতীয় দলের জার্সিতে মাত্র 2টি ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছিল তার। ক্লাব ফুটবলে আনগুলো নিজ দেশের অন্যতম সেরা দল এলডিইউ ইকুয়েডরের হয়ে খেলেছেন। এছাড়া মেজর লিগ সরকারের ক্লাব সিনসিনাটির জার্সিও গায়ে জড়িয়েছিলেন উদীয়মান এই ফুটবলার। ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ থেকে ছিটকে গেলেন উইন্ডিজ অলরাউন্ডার অ্যান্ড্রে রাসেল। তার বদলে দলে নেওয়া হয়েছে শামার স্প্রিঙ্গারকে।
জাতীয় দলের হয়ে এর আগে মাত্র 2টি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। 5 ম্যাচের সিরিজে টানা 2 টি20 হেরে সিরিজ হারের শঙ্কায় ক্যারিবীয়রা, যে কারণে তৃতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই রভম্যান পলয়দের। শেষ 3টি ম্যাচ যথাক্রমে 15, 17 ও 18 নভেম্বর অনুষ্ঠিত হবে সেন্ট লুসিয়ায়। এদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন আলজারি জোসেফ। সে দলে যোগ দেওয়ায় বাদ পড়তে হয়েছে আরেক পেসার শামার জোসেফকে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে সার্চ করুন youtube.com/c/ekhon tv।